আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে শুভেচ্ছা সহ স্বাগতম সবাইকে। আশা করি ভালো আছো সবাই। তো আমাদের আজকের ক্লাসের ধরনটা একটু আলাদা হবে। এতদিনে একাদশ শ্রেণীর ক্লাস নিয়ে এসেছি। আজকে আমি সঙ্গত কারণে দ্বাদশ শ্রেণীর পঠিত বিষয় থেকে আলোচনা করব সংশোধিত সিলেবাস অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আমি দ্বাদশ শ্রেণীর ক্লাস যদিও নিব, এটা একাদশ শ্রেণীর জন্য প্রযোজ্য হবে। তো দ্বাদশ শ্রেণীর জন্য চতুর্থ অধ্যায়, প্রথম অধ্যায় এবং চতুর্থ অধ্যায় ক্লাস নেওয়া হয়ে গেছে এবং আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, সমাজবিজ্ঞান প্রথম পত্র পঞ্চম অধ্যায়। এটি একাদশ শ্রেণীর জন্য প্রযোজ্য হবে। তো আজকে সমাজবিজ্ঞান প্রথম পত্র পঞ্চম অধ্যায় নিয়ে আমি ক্লাস শুরু করলাম। তো এখানে পঞ্চম অধ্যায় আছে সামাজিক প্রতিষ্ঠান বা সোশ্যাল ইনস্টিটিউশন। তো এই অধ্যায়ে আমাদের যে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে বা ধারণা রাখতে হবে সেটি হচ্ছে প্রতিষ্ঠানের ধারণা ও গুরুত্ব। তো প্রতিষ্ঠান হিসাবে বা সামাজিক প্রতিষ্ঠান হিসাবে বিবাহের ধারণা ও বৈশিষ্ট্য, বিবাহের প্রকারভেদ, রীতি, বিবাহের সামাজিক গুরুত্ব। আজকে মূলত এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আর আগামী ক্লাসে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেই সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা দিই। পরিবারের ধারণা, বৈশিষ্ট্য, উৎপত্তি ও বিবর্তন, তত্ত্ব, পরিবারের প্রকারভেদ ও কার্যাবলী, গ্রামীণ ও শহরে পরিবারের ধরন ও পরিবর্তনশীল ভূমিকা, পরিবারের সামাজিক গুরুত্ব। তারপরে আসছে জ্ঞাতি সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্কের ধারণা ও প্রকারভেদ, সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব, জ্ঞাতি সম্পর্কিত লুইস হেনরি মর্গান ও ওয়েস্টার মার্কের মতবাদ। এই হচ্ছে পঞ্চম অধ্যায়ের সূচিপত্র। এই বিষয়গুলি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে বা জানতে হবে। তো আজকে প্রথমেই আমি আলোচনায় আসছি সামাজিক প্রতিষ্ঠান। তো সামাজিক প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠান কি, এই বিষয় সম্পর্কে আমাদের চতুর্থ অধ্যায়ে মোটামুটি একটু ধারণা নেওয়া হয়ে গেছে। তারপরেও কিছু আলোচনার স্বার্থে বলতে হয়। তো সমাজ গঠনের মূলেই রয়েছে কিন্তু সামাজিক প্রতিষ্ঠান। সমাজ জীবনকে সুন্দর ও সুচারুভাবে পরিচালনা ও অর্থবহ করে তোলার জন্য যেসব সংগঠন, আচার অনুষ্ঠান ও রীতিনীতি কাজ করে তাকেই প্রতিষ্ঠান বলা হয়। তো সমাজে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রীতিনীতি ও প্রথার উদ্ভব হয় এবং পরবর্তী সময়ে সুসংবদ্ধ হয়ে সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়। তো ম্যাকাইভার ও পেজ তাদের সোসাইটি নামক গ্রন্থে বলেছেন, যেসব কর্মপদ্ধতির মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয় তাকেই প্রতিষ্ঠান বলে। এইসি বার্নেস তার সোশ্যাল ইনস্টিটিউশন নামক গ্রন্থে বলেছেন, যা কিছু সামাজিকভাবে প্রতিষ্ঠিত তাই প্রতিষ্ঠান। তো সমাজ জীবনে মানুষের বিভিন্নমুখী প্রয়োজন পূরণের তাগিদে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে। তো এগুলোকে আমরা মোটামুটি 6টি সুনির্দিষ্ট ভাগে শ্রেণীবিভাগ করতে পারি। যেমন সামাজিক প্রতিষ্ঠান। তো সামাজিক প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি পরিবার, বিবাহ এবং আত্মীয়তার সম্পর্ককে। আর অর্থনৈতিক প্রতিষ্ঠান, তো এখানে অর্থনৈতিক প্রতিষ্ঠান বলতে সম্পত্তির মালিকানা ও বিভিন্ন ধরনের উৎপাদন ব্যবস্থা ইত্যাদিকে বোঝায়। রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল, আমলাতন্ত্র ইত্যাদি। তো সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই রাজনৈতিক প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা পালন করে। তারপর আসছে শিক্ষামূলক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ইত্যাদি, যার দ্বারা ব্যক্তি নিজেকে উপলব্ধি করতে পারে এবং সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম হয়। এরপর আসছে ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ইত্যাদি। তো সামাজিক নিয়ন্ত্রণ ও সংহতি প্রতিষ্ঠায় ধর্মীয় প্রতিষ্ঠানেরও গুরুত্ব অনেক। তারপর আসছে সাংস্কৃতিক বা চিত্ত বিনোদনমূলক প্রতিষ্ঠান, সিনেমা, থিয়েটার, সাহিত্য, সঙ্গীত, নৃত্য ইত্যাদি, যেখানে মানুষের সৃজনশীল মেধার প্রকাশ ঘটে এবং মননশীল চাহিদার পূরণ হয়। তো সংক্ষেপে আমি এই বিষয়গুলি আলোচনা করলাম। 6টি সুনির্দিষ্ট প্রতিষ্ঠান যা
সমাজের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো সামাজিক প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের গুরুত্ব কতটুকু সেটুকু আমি একটু সংক্ষেপেই আলোচনা করব। তো মানব জীবনে প্রতিষ্ঠান বহুমুখী ভূমিকা পালন করে এবং ব্যক্তির সামাজিকীকরণে সামাজিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠান শক্তিশালী হলে সামাজিক সমস্যা ও অনগ্রসরতা কম হয় এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। এছাড়াও শক্তিশালী সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা উন্নত মানব গোষ্ঠী পেতে পারি, যারা সমগ্র দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তো কাজেই সামাজিক প্রতিষ্ঠানই মানব সমাজকে সুসংহত ও কার্যকর রাখতে সাহায্য করে এবং প্রতিষ্ঠান ছাড়া সভ্য ও স্বাভাবিক জীবনযাপনের কথা চিন্তাই করা যায় না। তো সামাজিক প্রতিষ্ঠান হিসেবে এখন আলোচনার বিষয় হচ্ছে বিবাহ বা ম্যারেজ। তো ম্যারেজ বা বিবাহের ধারণা ও বৈশিষ্ট্য। তো পরিবার গঠনের পূর্ব শর্তই হচ্ছে বিবাহ। তো সাধারণত যখন কোনো নারী পুরুষকে একত্রে বসবাসের সামাজিক স্বীকৃতি দেওয়া হয় তখন তাকে বিবাহ বলে। তো বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, রীতিনীতি, আইন, ধর্ম, সংস্কৃতি প্রভৃতির মাধ্যমে নারী পুরুষের এ সম্পর্ক সৃষ্টি হয়। তো সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীগণ বিভিন্নভাবে বিবাহের সংজ্ঞা দিয়েছেন। আমি এখানে দু একটি সংজ্ঞা তুলে ধরব। তো উইলিয়াম পি স্কট তার দ্য ডিকশনারি অফ সোশিওলজি নামক গ্রন্থে বলেছেন, বিবাহ হলো এমন একটি প্রতিষ্ঠান কিংবা সামাজিক রীতিনীতির এক জটিল রূপ যা একজন পুরুষ ও একজন নারীকে পারস্পরিক অধিকার ও কর্তব্যের বন্ধনে আবদ্ধ করে এবং যা পারিবারিক জীবন পরিচালনায় অপরিহার্য। বি মেলিনস্কি-এর মতে বিবাহ হলো সন্তান উৎপাদন ও লালন পালনের একটি চুক্তি মাত্র। এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা বিবাহের আইনসঙ্গত সংজ্ঞা দিয়েছে। তো আইনের দৃষ্টিতে বিবাহ হচ্ছে একটি প্রক্রিয়া অনুষ্ঠান যার মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্কের বৈধতা স্থির হয়। পাশাপাশি দৈহিক মিলনের উদ্দেশ্য হলো জীবনের পরিপূর্ণ সংহতির মাধ্যমে পরিবার প্রতিষ্ঠা করা। তো এই সংজ্ঞাগুলোর মধ্যে আমরা কতিপয় বৈশিষ্ট্য খুঁজে পাই। তারপরেও বিবাহের আরও সংজ্ঞা এবং বৈশিষ্ট্য পড়ার জন্য আমি বই থেকে দেখার জন্য তোমাদের অনুরোধ করব। কমপক্ষে 5টি বৈশিষ্ট্য এবং 3টি সংজ্ঞা সম্পর্কে ধারণা রাখার জন্য। এরপর আসছি বিবাহের প্রকারভেদ ও রীতি। তো বিবাহের মাধ্যমে পরিবার গঠিত হয়। আমাদের সমাজে বিভিন্ন ধরনের বিবাহ ব্যবস্থার প্রচলন রয়েছে। তো প্রথমে আসছি পাত্র পাত্রীর সংখ্যার ভিত্তিতে বিবাহ 3 প্রকার। তো এখানে উল্লেখ করে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে যে পাত্রপাত্রীর সংখ্যার ভিত্তিতে বিবাহ কয় প্রকার, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই জন্য এই বিষয়গুলি উল্লেখ করেই আমি ধরনগুলো আলোচনা করতেছি। তো পাত্রপাত্রীর সংখ্যার ভিত্তিতে বিবাহ 3 প্রকার: একক বিবাহ, বহু বিবাহ, তারপর গোষ্ঠীগত বিবাহ। তো প্রথমে আসছি একক বিবাহ। তো যার ইংরেজি হচ্ছে মনোগামী। এই ইংরেজি প্রতিশব্দগুলোও কয়েকটি প্রয়োজন হতে পারে। তো একজন মহিলা ও একজন পুরুষের মধ্যে এই বিবাহ সংগঠিত হয়। একক বিবাহ হলো সর্বজন স্বীকৃত এবং সর্বাধিক জনপ্রিয় ব্যবস্থা, তো যা সকল সভ্য সমাজেই স্বীকার ও সমর্থন করা হয়। এরপর আসছে বহু বিবাহ। একজন পুরুষের সাথে একাধিক মহিলা কিংবা একজন মহিলার সাথে একাধিক পুরুষের যে বিবাহ সংগঠিত হয় তাকে বহু বিবাহ বলে। তাই বহু বিবাহ আবার 2 প্রকার: বহু স্ত্রী বিবাহ, আবার বহু স্বামী বিবাহ। তো বহু স্ত্রী বিবাহ প্রথাটাই বহুল প্রচলিত। তো উপমহাদেশের মুসলিম সমাজে এখনও এ ধরনের বিবাহ প্রথা চালু রয়েছে। তো কঠিন শর্তে ইসলামে বহু বিবাহের অনুমোদন থাকলেও নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে ধর্মীয় অনুমোদনের দোহাই দিয়ে এ ধরনের বিবাহ মুসলিম সমাজে সংগঠিত হয়ে থাকে। আবার বিভিন্ন গবেষণায় দেখা গেছে কৃষি নির্ভর সমাজে অর্থনৈতিক কাজের সুবিধার্থে বহু স্ত্রী গ্রহণ করার প্রবণতা লক্ষ্য করা যায়। তো
তবে বর্তমানে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির কারণে বিশ্বের সব সমাজেই বহু স্ত্রী বিবাহের সংখ্যা হ্রাস পেয়েছে। তারপরে আসছে বহু স্বামী বিবাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পলিঅ্যান্ড্রি। আর বহু স্ত্রী বিবাহের ইংরেজি হচ্ছে পলিজিনি, আর বহু স্বামী বিবাহের ইংরেজি পলিঅ্যান্ড্রি। এ ধরনের বিবাহ একজন মহিলার কতিপয় পুরুষের সাথে বিবাহ হয়। তো দক্ষিণ ভারতের টোডা উপজাতি ও তিব্বতীয়দের মধ্যে এ ধরনের বিবাহ প্রথা লক্ষ্য করা যায়। তো এই ধরনের বিবাহ আবার দুই প্রকার হতে পারে, যেমন ভাতৃমূলক ও অভাতৃমূলক। একজন মহিলার স্বামী যারা থাকেন তারা সবাই ভাই হতে পারে পরস্পর, আবার অভ্রাতৃমূলকে ভাই নাও হতে পারে। তারপর 3 নম্বরে আসছি গোষ্ঠীগত বিবাহ বা গ্রুপ ম্যারেজ। তো একাধিক পুরুষের সাথে একাধিক মহিলার বিবাহ হলে তাকে গোষ্ঠীগত বিবাহ বলে। এ ধরনের বিবাহে গোষ্ঠীর সকল প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী পরস্পরের স্বামী স্ত্রী বলে গণ্য হয়। তো আমেরিকার ক্রো এবং পলিনেশীয়দের মধ্যে গোষ্ঠী বিবাহের রীতির প্রচলন দেখা যায়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় বহু স্বামী বিবাহ এবং গোষ্ঠীগত বিবাহ। এই দুইটি বিষয়ের উপর একাধিকবার প্রশ্ন পরীক্ষায় এসে গেছে, এই দুইটির উপর বেশি গুরুত্ব দেওয়া জরুরি। তারপরে আসছে পাত্রপাত্রী নির্বাচনের প্রক্রিয়ার ভিত্তিতে বিবাহ আবার দুই প্রকার। পাত্রপাত্রী নির্বাচনকে কেন্দ্র করে বিবাহ দুই প্রকার, অন্তর্বিবাহ এবং বহির্বিবাহ। তো অন্তর্বিবাহের ক্ষেত্রে নিজ শ্রেণী, বর্ণ, জাতি, গোষ্ঠী তথা গোত্রের মধ্য থেকে পাত্রপাত্রী নির্বাচনের মাধ্যমে বিবাহকে অন্তর্বিবাহ বলা হয়। তো হিন্দু সমাজের মধ্যে এই ধরনের বিবাহের প্রচলন অধিক। তারপর বহির্বিবাহ, নিজ শ্রেণী, বর্ণ, জাতি ও গোত্রের বাইরে থেকে পাত্রপাত্রী নির্বাচনের মাধ্যমে যে বিবাহ সংগঠিত হয় তাকে বহির্বিবাহ বলে। তো বহির্বিবাহ আবার দুই প্রকার, এটাকে আবার সামাজিক পদমর্যাদার ভিত্তিতেও দুই প্রকার বলা যেতে পারে। অর্থাৎ সামাজিক পদমর্যাদার ভিত্তিতে বিবাহ আবার দুই প্রকার, সেটি হচ্ছে অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ। তো অনুলোম বিবাহ হচ্ছে উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিবাহকে অনুলোম বিবাহ বলে। আবার প্রতিলোম বিবাহ হচ্ছে উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রের সাথে উঁচু বর্ণের পাত্রীর বিবাহকে প্রতিলোম বিবাহ বলা হয়। অনুলোম বিবাহ হচ্ছে উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর, আর প্রতিলোম বিবাহ হচ্ছে নিচু বর্ণের পাত্রের সাথে উঁচু বর্ণের পাত্রীর বিবাহকে প্রতিলোম বিবাহ বলে। তো হিন্দু সমাজের মধ্যে এই ধরনের বিবাহের প্রচলন রয়েছে। এরপর আসছে পাত্র পাত্রীর পরিচিতির ভিত্তিতে বিবাহ আবার 4 প্রকার। পরিচিতির ভিত্তিতে, পাত্র পাত্রীর পরিচিতির ভিত্তিতে 4 প্রকারের বিবাহের কথা বলা হয়েছে। লেভিরেট, ছররেট, একাধিক শালিকা বিবাহ, কাজিন বিবাহ। তো সংক্ষেপে আলোচনায় আসছি এই বিষয়গুলো নিয়ে। প্রথমে আসছে লেভিরেট বিবাহ বা ভাতৃ বিধবা বিবাহ। তো এ ধরনের বিবাহ রীতিতে মৃত স্বামীর যে কোনো ভাইয়ের সাথে বিধবা মহিলার বিবাহ দেওয়া হয়। তবে এই বিবাহ এক ধরনের দ্বিতীয় বিবাহ বলে পরিচিত। সরোরেট বা শালিকা বিবাহ রীতি, কোনো পুরুষের স্ত্রী মৃত্যুবরণ করলে সে তার মৃত স্ত্রীর যে কোনো বোনকে বিবাহ করতে পারে, এটিও দ্বিতীয় বিবাহ রীতি। তো পৃথিবীর অনেক সমাজে এই দুই ধরনের বিবাহ প্রচলিত। এক্ষেত্রে স্বামী বা স্ত্রীর মৃত্যুর পরপরই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য ওই বিবাহ রীতির প্রচলন। তো বাংলাদেশের মুসলিম সমাজেও লেভিরেট ও ছররেট উভয় রীতির বিবাহ প্রথা প্রচলিত আছে। সাধারণত নাবালক শিশু রেখে স্ত্রী মারা গেলে স্বামী ও স্ত্রী পক্ষের আত্মীয়রা সম্পর্কটি নষ্ট হতে দিতে চায় না। তো যার কারণে মৃত স্ত্রীর যে কোনো বোনের সঙ্গে সেই স্বামীর বিবাহ দেওয়া হয়ে থাকে। আবার লেভিরেটের ক্ষেত্রে বিধবা মহিলাটি যদি সুন্দরী হয় ও সম্পদশালী হয়, তাহলে স্বামীর যে কোনো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তো প্ররোচিত হয়। ইদানিং আমাদের বাংলাদেশের সমাজে
নাতি পর্যন্ত বিয়ে করার জন্য অনুপ্রাণিত হয়ে থাকে এবং সংগঠিত হয়েছে। এরপরে আসছে একাধিক শালিকা বিবাহ রীতি। তো বহু বিবাহের আরও একটি বিশেষ রূপ হলো একাধিক শালিকা বিবাহ রীতি। এ রীতিতে একজন পুরুষ কোনো পরিবারের একাধিক কন্যাকে বিবাহ করে। একে বহু ভগ্নী বিবাহ বলে। রেড ইন্ডিয়ানদের মধ্যে এ ধরনের বিবাহ রীতি প্রচলিত ছিল। এরপর আসছি কাজিন বিবাহ। তো বিভিন্ন গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে বলা যায় যে পৃথিবীর প্রায় 30% সমাজে এই কাজিন বিবাহ রীতি পছন্দ করা হয়। তো কাজিন বিবাহ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্যারালাল কাজিন আর একটা ক্রস কাজিন। তো প্যারালাল কাজিন বলতে আমরা যেটা বুঝি, একই লিঙ্গের ভাই বা বোনের সন্তানেরা পরস্পর প্যারালাল কাজিন, অর্থাৎ পিতার ভাইয়ের সন্তান সন্ততি ও মাতার বোনের সন্তান সন্ততি, অর্থাৎ চাচাতো ভাই বোন ও খালাতো ভাই বোন হলো প্যারালাল কাজিন বা সমান্তরাল কাজিন। তো বাংলাদেশের মুসলিম সমাজ, মধ্যপ্রাচ্যের কতিপয় সমাজসহ পৃথিবীর অনেক সমাজেই এই বিবাহ রীতি প্রচলিত আছে। তারপরে আসছে ক্রস কাজিন বা বিষম কাজিন বিবাহ। তো পিতার বোনের সন্তান সন্ততি এবং মাতার ভাইয়ের সন্তান সন্ততি, অর্থাৎ বিপরীত লিঙ্গের ভাই বোনের সন্তান সন্ততি, যেমন মামাতো ও ফুফাতো ভাই বোনের সন্তান সন্ততি হলো ক্রস কাজিন। তো বাংলাদেশের মুসলিম সমাজে এ ধরনের বিবাহ রীতি প্রচলিত আছে, তবে হিন্দু সমাজের মধ্যে কাজিন বিবাহের প্রচলন নেই। তারপর পাত্র পাত্রীর ইচ্ছার ভিত্তিতে বিবাহ দুই প্রকার, বন্দোবস্ত বিবাহ বা অ্যারেঞ্জড ম্যারেজ, রোমান্টিক বিবাহ বা লাভ ম্যারেজ। তো বন্দোবস্ত বিবাহ, যে বিবাহের ক্ষেত্রে পুত্র কন্যার অভিভাবকরা পাত্রপাত্রী মনোনয়ন করে বিবাহ সম্বন্ধ স্থির করে, তাকে বন্দোবস্ত বা স্থিরকৃত বা অ্যারেঞ্জ ম্যারেজ বলা হয়। তো বাংলাদেশের অধিকাংশ বিয়ের ধরনই বন্দোবস্ত। তো রোমান্টিক বিবাহ, তো পাত্রপাত্রীর ইচ্ছায় যে বিবাহ সম্পাদিত হয় তাকেই রোমান্টিক বিবাহ বলে। এ ধরনের বিবাহ প্রেম ঘটিত বা লাভ ম্যারেজ বলেও পরিচিত। তো আধুনিক শিল্পায়িত সমাজে এ ধরনের বিবাহ লক্ষ্য করা যায়। তো এছাড়াও সমাজে আরও অনেক প্রকার বিবাহ প্রথা চালু আছে, যেমন পুনঃবিবাহ, অবাস্তব বিবাহ, চুক্তিভিত্তিক বিবাহ, সমলিঙ্গ বিবাহ, রেজিস্ট্রিবিহীন বিবাহ, টেলিফোন বা মোবাইল বিবাহ ইত্যাদি। তবে সামাজিক পরিবর্তনের সাথে সাথে এসব বিবাহ রীতিরও পরিবর্তন ঘটেছে। আবার বিবাহের সাথে বিবাহের বিচ্ছেদের হারও বৃদ্ধি পেয়েছে। হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ নেই বললেই চলে। তো বর্তমান সমাজে অবাধ যৌনাচার এবং লিভ টুগেদার এবং সমলিঙ্গ বিবাহ, এই ধরনের বিকৃত মানসিকতার কারণে পশ্চিমা বিশ্বে বিশেষ করে এইডস রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। তারা কোরআন রিসার্চ করে এর কারণ ও প্রতিকার খুঁজে বের করতে পেরেছেন বলে আমরা ধারণা পাই। এরপরে আসছে বিবাহের সামাজিক গুরুত্ব। বিবাহের মাধ্যমেই পরিবার গঠিত হয়। এটি যে কোনো মানব শিশুকে তার সমাজ স্বীকৃত তথা সামাজিক পিতা মাতা পাওয়ার সুযোগ প্রদান করে। নবজাতক শিশুর লালন পালন, শিক্ষা দীক্ষা ও সামাজিকীকরণে বিবাহের গুরুত্ব অপরিসীম। তো বিবাহের আরেকটি সামাজিক তাৎপর্য হলো এটি নরনারীর জৈবিক চাহিদা পূরণ করে সমাজে শৃঙ্খলা আনয়নে সাহায্য করে। সমাজের স্থায়িত্ব ও সংহতি রক্ষার্থে বিবাহের গুরুত্ব অপরিসীম। তো বিবাহ নতুন সামাজিক সম্পর্ক সৃষ্টি করে যার পরিধি বেশ ব্যাপক। তো বিবাহের মাধ্যমে নতুন আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় যারা পারস্পরিক বিভিন্ন সমস্যা ও প্রয়োজনে এগিয়ে আসে। তাই বলে যৌতুক প্রথার প্রচলন নয়। তো আমাদের সমাজে বিশেষ করে দেখা যায় এই বিবাহকে ঘিরে যৌতুক নামের একটি কুপ্রথা প্রচলিত আছে, যেটার কারণে নারী নির্যাতন বেড়ে যাচ্ছে। তো এই যৌতুক প্রথাও আবার আমাদের সমাজের ক্ষেত্রে দুইটি রূপে দেখা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট।
তো ডাইরেক্ট যৌতুক প্রথার কারণে নারী নির্যাতন বেড়ে গেছে বা যাচ্ছে, আর ইনডাইরেক্ট যৌতুক প্রথা যেটাকে বলা হচ্ছে যে পিতার সম্পদ নয়, নারীটিকে হতে হবে চাকুরিজীবী। তো এই ইনডাইরেক্ট যৌতুক প্রথার কারণে আমাদের সমাজে আবার পুরুষ নির্যাতন বেড়ে যাচ্ছে। তো যার কারণে সমাজবিজ্ঞানীরা ধারণা করছেন কোনো নারী নির্যাতন বা পুরুষ নির্যাতন আইন নয়, মানবিক নির্যাতন আইন প্রণয়ন করা হোক। তো ব্যক্তি জীবনের পরিপ্রেক্ষিতে বিবাহের নৈতিক মূল্যও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো ব্যক্তির যৌন কামনা বাসনা বিবাহিত জীবনযাপনের মাধ্যমেই চরিতার্থ করা হয়। সন্তান প্রজনন ও বংশগতি রক্ষার ক্ষেত্রে বিবাহের ভূমিকা অন্যতম। বিবাহের ধর্মীয় গুরুত্বও অপরিসীম। যে কোনো ধর্মের প্রতিটি রীতিনীতি মেনে চললে পারিবারিক ও সামাজিক জীবন সুন্দর হয়। তা আজকে আমার আলোচনা এই পর্যন্তই শেষ করলাম। আগামী ক্লাসে পরিবার এবং আত্মীয়তার সম্পর্ক নিয়ে তোমাদের সামনে আসবো। অবশ্যই ভালো থাকবে এবং এই ক্লাসগুলি ফলো করবে আর পড়াশোনায় মনোযোগী হবে। বিশেষ করে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টের জন্য এই ক্লাসটি ইম্পর্টেন্ট। আর যেসব ধরন যে বিষয়গুলো বলা হলো মনোযোগ সহকারে মনে রাখবে। তো আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।